সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তাহলে সবার প্রথম যে পার্ট সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন থেকে শুরু করব, তাই তো? আচ্ছা, তাহলে কোষ বিভাজনের ক্ষেত্রে খেয়াল করলে যেটা আমরা দেখতে পাই সেটা কি, যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন কোষ মানে হচ্ছে যে এটা একটু ভুল আছে, এটা হচ্ছে কি 10⁻14 হবে আসলে, 10⁻14, তাই তো? তাহলে হচ্ছে যে মানে 100 ট্রিলিয়নের মতো হচ্ছে গিয়ে কোষ থাকতে পারে, 10⁻14। আমরা এটাকে আর একটু যদি ভালো করে লিখে রাখি সেটা হচ্ছে 10⁻14। ওকে, তো এই পরিমাণ কোষ হচ্ছে গিয়ে থাকতে পারে, এবং হচ্ছে গিয়ে সবার প্রথম আমাদের বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, তাই তো? ওয়াল্টার ফ্লেমিং উনি 1812 সালে সামুদ্রিক সালমান্ডার যে ফিশ বা মাছ, এটার মধ্যে সবার প্রথম উনি কোষ বিভাজন ব্যাপারটুকু লক্ষ্য করেন। তো সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আসলে কি করা হয়েছে, তিনটা পার্টে ভাগ করা হয়েছে। তো ভাগ করার আগে আমাদের প্রথম একটা জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে আসলে সব কোষই কি বিভাজিত হয় কিনা। আমরা জানি যে কিছু কিছু কোষ হচ্ছে যে বিভাজিত হয় না, তাই না? বলো তো কোন কোন কোষ বিভাজিত হয় না? মনে মনে তোমরা আমার সাথে একটা একটা করে মনে মনে চিন্তা করো, কোন কোন কোষ, কতগুলো কোষের নাম মনে করা যায়। উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু ছিল, স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। আর অন্যান্য যেগুলো চিন্তা করি, মানুষের শরীরে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে বলবো নিউরন, তাই না? হ্যাঁ, মুমু বলছে ভাইয়া নিউরন, ওর থেকে বলছে যে ভাইয়া পেশি, হ্যাঁ হৃৎপেশি, তাই না? বা কার্ডিয়াক মায়োসাইট, যেটা হৃৎপেশির যে কোষ সেটা হচ্ছে বিভাজিত হয় না। নর্মাল যে আমাদের যে ঐচ্ছিক পেশির যে কোষগুলো আছে সেগুলো কোষ বিভাজিত হয় না। তারপরে আমরা যদি বলি নিউরন বিভাজিত হয় না। তারপর কি বিভাজিত হয় না? ওই যে পরিণত অবস্থায় যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এরা পরিণত হলে এগুলো থেকে হচ্ছে কি এদেরও কোষ বিভাজন ক্ষমতা থাকে না। তাহলে এরকম অনেকগুলা কোষ আমরা জানি যাদের আসলে কোষ বিভাজন ক্ষমতা নাই। এরা বাদ দিলে বাকি অনেক কিছু কোষ থাকে যাদের আবার হচ্ছে যে কোষ বিভাজন ক্ষমতা আছে, নিয়মিত কোষ বিভাজন হয়। এদের মধ্যেও কেউ কেউ আছে যারা কোষ বিভাজন করতে করতে মাঝ রাস্তায় যে থেমে যেতে পারে। যেমন ধরো হচ্ছে যে তোমার লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার, তুমি লিভার প্রতিস্থাপন করবা, লিভার কেটে ফেলবা। তাহলে যখন লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, যে লিভার দিবে, একটা লিভারের ছোট একটা খন্ড দেখা গেল আরেকজনের শরীর থেকে কেটে তোমার শরীরে বসায় দেয়া হইলো। সেই ছোট অংশটুকু কিন্তু আবার কি হবে, কোষ বিভাজন হয়ে নতুন করে লিভারের কোষ তৈরি করতে পারে। কিন্তু তাইলে আমার শরীরে নর্মালি কি হবে না, লিভারের কোষ কোষ বিভাজন হয় না। কারণ এত বারবার কোষ বিভাজন হলে তো লিভার তোমার বড় হয়ে পুরো পেটকে দখল করে ফেলবে। তো একটা নির্দিষ্ট সময় পরে যে সে কোষ বিভাজন বন্ধ করে বসে থাকে। আবার দেখা যায় সেই লিভার যখন প্রতিস্থাপন করে কেটে অন্য শরীরে ছোট করে দেয়া হয়, সেটাই আবার আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। তো এই যে ব্যাপারটুকু, কালে কোষ বিভাজন কারো কারো ক্ষেত্রে নিয়মিত হয়, কারো কারো ক্ষেত্রে একদমই হয় না, কারো কারো ক্ষেত্রে হয় হয়ে আবার থেমে যায়, এরকম কিছু ঘটনা দেখা যায়। তো এই যে কোষ বিভাজন, এই বিভাজনটা প্রক্রিয়াটুকুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস। হ্যাঁ, আমির হামজা অনেকগুলা, জুবায়ের আমির হামজা অনেকগুলা কথা লিখে ফেলছে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইসরায়েল, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো কোষ বিভাজন তিন প্রকারে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে যে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিসকে বলা হয় কি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়? কারণ এখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে যায়। এটা কাদের ক্ষেত্রে হবে? আমরা বলছি প্রাককেন্দ্রিক যারা আছে, প্রাককেন্দ্রিক কোষ মানে হচ্ছে গিয়ে এই যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, তারপর সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ধরনের সায়ানোব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কি হয়, এই ধরনের হচ্ছে যে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন দেখতে পারি, অর্থাৎ প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটের ক্ষেত্রে। এরপরে যেটা সেটা হচ্ছে কি আমাদের মাইটোসিস। মাইটোসিসকে আমরা আরেকটা মানে জিনিস, সেটা হচ্ছে যে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন, অর্থাৎ সমান সংখ্যক একটা মাতৃকোষ থেকে পরবর্তীতে যে অপত্য কোষ হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ হুবহু একই রকম থাকে, এই জন্য এটাকে সমীকরণিক বা হচ্ছে ইকুয়েশনাল কোষ বিভাজন, সেল ডিভিশন বলা হয়ে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে গিয়ে নামকরণ করছে আগে আমাদের ওয়াল্টার ফ্লেমিং, এবং বিজ্ঞানী স্লাইখার হচ্ছে গিয়ে নিউক্লিয়াসের প্রথম বিভাজন খেয়াল করেন, এবং নিউক্লিয়াসের বিভাজন দেখার পরে তিনি নতুন একটা শব্দ উচ্চারণ করেন যেটাকে বলা হয়েছে ক্যারিওকাইনেসিস। তাহলে একটা কোষ যখন বিভাজিত হয় তার আসলে দুইটা অংশ বিভাজিত হয়, তাই না? তার সাইটোপ্লাজম বিভাজিত হয় আর নিউক্লিয়াস। সাইটোপ্লাজম বিভাজিত হলে সেটাকে বলে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ভেরি গুড। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, দুইটা টার্ম শিখলাম আমরা, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যেই মাইটোসিস কোষ বিভাজন পড়তে যাচ্ছি, তাহলে মাইটোসিস কোষ বিভাজন পড়তে গেলে আমাদের যে জিনিসটুকু লাগে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমূহ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে, এগুলো কি কি আমাদের হইতে পারে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ,
অ্যানাফেজ এবং টেলোফেজ। এই যে পাঁচটা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই ধাপগুলো আমাদের কিছু ইম্পর্টেন্ট শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমাদের কি নিয়মিত জানা থাকতে হয়। এগুলো আমরা একটু হচ্ছে অল্প অল্প করে জানার ব্যবস্থা করব। তো খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে তাই না, এটা আমরা এইচএসসি তে অনেকবার পড়ছি, কোষ চক্র। কোষ চক্র তাই না, কোষ চক্রের একটা ছবি দেওয়া আছে। তাহলে কোষ চক্রে আসলে কি ঘটনা ঘটে বলো তো, তোমরা বলো, মনে মনে চিন্তা করো, কোষ চক্রে কি দেখা যাচ্ছে? এই যে বিশাল বড় একটা অংশ দেখা যাচ্ছে, খুবই ছোট, যেটাকে লেখা হয়েছে বিভাজন পর্যায়, আর এই পাশে অনেকগুলা পর্যায়ের নাম লেখা আছে। তো এই জিনিস থেকে আসলে আমরা কি শিখতে পারি? আমরা জানি যে এটা ধরো আমাদের বাস্তব জীবনের কথা চিন্তা করো, ধরো তোমরা সেই কতদিন থেকে পড়াশোনা করতেছো, এসএসসি প্রায় 12 বছর পড়াশোনা করে ফেলছো এইচএসসি পর্যন্ত। তো এই যে এতদিন এত পড়াশোনা করলো, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আরো কন্টিনিউয়াস, আরো অনেক অনেক খাটনি যাচ্ছে, অনেক পরিশ্রম করে তোমরা পড়াশোনা করতেছো, মানে তোমরা প্রস্তুতির মধ্যে আছো। কিসের প্রস্তুতি নিবা? ভর্তি পরীক্ষা। সেই ভর্তি পরীক্ষার সময় কত? খুবই অল্প, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। অথচ তার জন্য তুমি সারাটা জীবন ভর প্রিপারেশন নিচ্ছ, সারাটা জীবন ভর। তাহলে ব্যাপারটুকু কি, আসলে যে কোনো কিছুর প্রস্তুতির সময়টুকু অনেক বেশিই চলে যায়, আর আসল পরীক্ষার সময়টুকু অনেক কম থাকে। তাহলে আমাদের জীবনে যেরকম দেখা যায়, কোষের ক্ষেত্রেও ঠিক একই রকম। একটা কোষ বিভাজনের জন্য প্রস্তুতি পর্যায়ে দেখা যায় কতটুকু সময় লাগে, 90 থেকে 95% সময় লাগে, এটাকে বলছি ইন্টারফেস দশা। আর কোষ বিভাজিত হইতে মাত্র সময় লাগে 5 থেকে 10% সময়, 5 থেকে 10%। ওকে, তাহলে এই যে খেয়াল করে দেখো, ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে এটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম বলা হয়েছে গ্যাপ 1, এটা সময় লাগে 30 to 40%। একটা নাম দেওয়া হয়েছে এস, মানে সিনথেসিস পর্যায়, প্রতিলিপন পর্যায়ে, যেখানে ডিএনএ সিনথেসিস করা হয়। আর একটা হচ্ছে গ্যাপ 2, তাই তো, গ্যাপ 2 ফেজ। ওকে, আর কোষ বিভাজিত হয় মাত্র 5 to 10% টাইমে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন পড়ার চেষ্টা করতেছি হচ্ছে গিয়ে কোষ বিভাজনের ক্ষেত্রে ইন্টারফেস, ইন্টারফেস দশা। ইন্টারফেস, ইন্টারফেস ধাপে আমাদের হচ্ছে গিয়ে সময় লাগে কতটুকু? প্রায় 90 to 95%। এই সময়কালের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে গ্যাপ 1। এখানে সময় লাগে, এটা আমাদের পরীক্ষা আসে 30 to 40%। এবং এখানে কি হয়, এখানে আমাদের হচ্ছে গিয়ে দুইটা একটা প্রোটিন লাগে, যেটার নাম সাইক্লিন। এই সাইক্লিন একটা প্রোটিন, যেটা পরবর্তীতে আরেকটা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, যেটাকে বলা হয়েছে সিডিকে, এইটার সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে তারা একটা সিগন্যাল তৈরি করে, যে সিগন্যালটার কারণে কোষ সিদ্ধান্ত নেয় যে সে বিভাজন ক্ষমতা করবে বা সে কোষ বিভাজিত হবে। তো এইটা সাইক্লিনের সাথে সিডিকে যুক্ত হয়, এবং এর সাথে কিছু গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন, এরা সবাই মিলে কি করে, এখানে একটা ইনফ্লুয়েন্স তৈরি করে, যার কারণে কোষ চক্রটুকু শুরু হয়। তো কোষ চক্রের এই গ্যাপ 1 ফেজ পার হওয়ার পরে, এরপরে যেটা এস, মানে সিনথেসিস পর্যায়, এটা সময় লাগে 30 to 50%। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ সূত্রের অনুলিপন ঘটে, ডিএনএ এর অনুলিপন ঘটে। ডিএনএ অনুলিপন হওয়ার পরে তারপরের পরবর্তী পর্যায়ের নাম গ্যাপ 2। তাহলে গ্যাপ 2 পর্যায়ে সে কি করে? প্রথম পর্যায়ে এই জায়গাতে সে ডিএনএ তৈরি করার জন্য সব কাঁচামাল বা উপাদান রেডি করে। আর এখানে যাওয়ার পরে সে কি করে? এখানে যাওয়ার পরে সে এটিপি তৈরি করে। এটিপি তৈরি করার সাথে সাথে আরো একটা জিনিস তৈরি করে সে, সেটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউলস তৈরি করে, মাইক্রোটিউবিউলস তৈরি করে, মাইক্রো টিউবিউলস তৈরি করে। তো এটাও আমাদের মনে রাখতে হবে। এবং এখানে একটা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা নাম ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো ফ্যাক্টরটার নাম মনে রাখবো, এবং এই সময় আমরা জানি মাইক্রোটিউবিউলস তৈরি হয়। তো মাইক্রোটিউবিউলস তৈরি হওয়ার পরে কি হচ্ছে, একটু পরে সেই মাইক্রোটিউবিউলস কি করবে, আমাদের স্পিন্ডেল যন্ত্র এবং অন্যান্য উপাদান তৈরি করতে সহায়তা করবে। সেই মাইক্রোটিউবিউলস এই জায়গাতে তৈরি করার জন্য সে কাঁচামাল বা সব র ম্যাটেরিয়ালস রেডি করা শুরু করে দেয় এই পর্যায়ে। তাহলে গ্যাপ 2 পর্যায়ে চলে যাওয়ার পরে কোষ এখন তার আসল বিভাজন পর্যায় শুরু করবে, কোষ বিভাজন শুরু হবে। তাহলে কোষ বিভাজনের প্রথমে হচ্ছে যে মাইটোসিস। মাইটোসিসের হচ্ছে ধাপ আমরা পড়েছি 5টা। প্রথম ধাপের নাম প্রোফেজ, প্রোফেজ। তো প্রোফেজ ধাপে আসলে কি কি ঘটনা ঘটে? এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, ইন্টারফেজ দশা থেকে প্রোফেজ দশায় আসার পরে এই যে এই জায়গাটুকুতে আমরা খেয়াল করে দেখলাম, যেটা সেটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের চারপাশে হচ্ছে গিয়ে একটা যে ক্রোমোজোম ছিল, এটা এখানে অনেক প্যাঁচানো ছিল। সেই প্যাঁচানো ক্রোমোজোমটা আস্তে আস্তে জল বিয়োজন করে খাটো এবং মোটা হচ্ছে, খাটো এবং মোটা হচ্ছে এবং জল বিয়োজন করতেছে। তার সাথে কি হচ্ছে, এইখানে এটা একটা সুতার মতো প্যাঁচানো ছিল, এখন এখানে দেখতে পাচ্ছি একটা সেন্ট্রোমিয়ার এবং তার পাশে কি দুইটা করে সূত্রক, যেগুলোকে আমরা বলছি ক্রোমাটিড। তাহলে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড দেখা যাবে, ক্রোমোজোম গুলো জল বিয়োজন করে খাটো এবং মোটা হবে, তাই তো। তাহলে
এই শব্দগুলো আমাদের এখানে মনে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখি, এটা সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা মনে রাখবো। জল বিয়োজনের কারণে এটা খাটো এবং মোটা হয়। আর আরেকটা জিনিস এটা আমাদের প্রায় কনফিউশন তৈরি করে রাখে, সেটা হচ্ছে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেন, এটা বিলুপ্ত হওয়া শুরু হয়, বিলুপ্ত হওয়া শুরু হয়, অর্থাৎ বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে, শব্দটা মনে রাখতে হবে, ঘটতে থাকে মানে উত্তর হচ্ছে প্রোফেজ, উত্তর হচ্ছে প্রোফেজ। ওকে, তারপরে খেয়াল করে দেখো, তারপরের পর্যায়ের নাম প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে তাহলে কি ঘটনা ঘটে? তাহলে প্রোমেটাফেজ ধাপে কি ঘটনা ঘটে? প্রোমেটাফেজ ধাপ হচ্ছে কি হয়, আমাদের এই জায়গাটা যেটা হয় এটা খুবই স্বল্পস্থায়ী, অল্প সময় থাকে। আগে অনেক সময় অনেক বিজ্ঞানী বলতো প্রোমেটাফেজ ধাপ বলে কিছু নাই, এটা আসলে প্রোফেজেরই অন্তর্গত বা মেটাফেজের যেহেতু আগে। তাহলে এই জায়গায় কি কি ঘটনা ঘটবে? এই জায়গায় আমাদের প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে যে এই যে দুই পাশে দুইটা মেরু তৈরি হয়েছে, দুই মেরুর এখানে দুই পাশে মেরুর কাছে যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? আমাদের বলি ট্র্যাকশন ফাইবার, ট্র্যাকশন ফাইবার। তাহলে ট্র্যাকশন ফাইবারের আগে পুরো জিনিসটুকুকে আমরা বলি কি? স্পিন্ডল ফাইবার বলা হয়। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে স্পিন্ডল ফাইবার তৈরি হয়, স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার তৈরি হওয়া শুরু হয়। দুই পাশে দুই মেরুতে এরকম অনেকগুলা তন্তু দেখা যায়, এই লম্বা লম্বা তন্তুগুলোকে বলা হয়েছে স্পিন্ডল ফাইবার। আর পুরো জিনিসটুকুকে একত্রে বলা হয়েছে স্পিন্ডল যন্ত্র, পুরো জিনিসটুকুর নাম দেওয়া হয়েছে স্পিন্ডল যন্ত্র। আর ছোট ছোট প্রত্যেকটা আলাদা আলাদা যেগুলো আছে এই সবগুলোকে আমরা বলতেছি স্পিন্ডল ফাইবার। এই ফাইবার গুলোর মধ্যে কোন কোন ফাইবার কি হয়েছে? সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়েছে। সেন্ট্রোমিয়ারের মধ্যে আমাদের হচ্ছে কি একটা মোটর প্রোটিন আছে, কাইনেটোকোর, কাইনেটোকোরের এখানে একটা মোটর প্রোটিন আছে। সেই সেন্ট্রোমিয়ারের মোটর প্রোটিনের মধ্যে কিছু কিছু স্পিন্ডল ফাইবার যুক্ত হয়েছে। যেই স্পিন্ডল ফাইবারটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়েছে সেটার নাম হয়েছে ট্র্যাকশন ফাইবার, সেটার নাম হয়েছে ট্র্যাকশন ফাইবার। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটার নাম হচ্ছে কি? ট্র্যাকশন ফাইবার। তাহলে এমনিতে নর্মাল নাম হচ্ছে তার স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবারের মধ্যে যেটা সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয় সেটার নাম ট্র্যাকশন ফাইবার। আর কি হবে? এই যে যেহেতু হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার হচ্ছে গিয়ে আমার স্পিন্ডল অ্যাপারেচাসের সাথে যুক্ত হয়েছে, তাহলে সে তাকে ধরে টানাটানি করবে। টানাটানি করলে দেখে মনে হবে এটি একটু নড়াচড়া করতেছে, অল্প অল্প নড়তেছে, এই নড়াটা দূর থেকে দেখলে মনে হতে পারে নাচতেছে, নৃত্য করতেছে। এই জন্য এখানে কি দেখা যায়? ক্রোমোজোমের নৃত্য দেখা যায়, ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। সো আমাদের স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র তৈরি হবে এবং এখানে হচ্ছে কি আমরা ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পারবো, ট্র্যাকশন ফাইবার পাওয়া যাবে। এটা একটা স্বল্পস্থায়ী পর্যায় হবে, এটা একটা স্বল্পস্থায়ী পর্যায় হবে। ওকে, আচ্ছা, তারপরের অংশে আমরা যদি চলে যাই, তারপরের অংশে আমরা কি দেখবো? প্রোফেজ প্রোমেটাফেজের পরে যে অংশে যেটু আমরা চলে আসবো, এখানে আরো একটা জিনিস ঘটে, এই জিনিসটুকু তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? এই পর্যায়ে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত ঘটে, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই পর্যায়ের পরে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটা ছিল এটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যাওয়ার পরের স্টেপে যখন আমরা চলে আসি সেটার নাম হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মানে মধ্য পর্যায়। মানে কি হবে? এই যে সেন্ট্রোমিয়ার গুলো সব বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়। এই যে বিষুবীয় অঞ্চলে মানে মাঝরেখা বরাবর চলে আসছে, এই জায়গা বরাবর যদি আমরা দেখতে পাই, এই জন্য এটার নাম হয়ে গেছে মেটাফেজ পর্যায়। এই যে তারা মাঝখানে চলে আসলে এই প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস, বলা হয় মেটাকাইনেসিস। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেটাকাইনেসিস দেখবো। এই দশায় যে ক্রোমোজোম গুলো সর্বোচ্চ খাটো এবং মোটা থাকে, সর্বোচ্চ খাটো এবং মোটা থাকে। আর কি হয়? যে এই যে খাটো মোটা হচ্ছে এই জিনিসটুকুকে আমরা বলছি কন্ডেনসেশন। এটাকে কি বলা হয়েছে? কন্ডেনসেশন। যেই কন্ডেনসেশনটুকু হয় সেটা কোন প্রক্রিয়াতে হয়? সুপার কয়েলিং প্রক্রিয়ায়। তাহলে সুপার কয়েলিং প্রক্রিয়ায়, সুপার কয়েলিং প্রক্রিয়ায় সুপার কয়েলিং প্রক্রিয়ায় কন্ডেনসেশন ঘটে, কন্ডেনসেশন ঘটে, এটাও আমরা মনে রাখবো। আর কি ঘটে? আর তার সাথে যেটা হবে মেটাকাইনেসিস, তো আমরা বলেছি সব সবচেয়ে খাটো এবং মোটা হবে। আর কি হবে? সেন্ট্রোমিয়ার গুলা এই পর্যায়ে লাস্টে যে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার ভেঙে যায়। তাহলে সেন্ট্রোমিয়ার ভাঙা মানে কি? আসলে আমার কি হইলো? ক্রোমোজোমের বিভাজন হইলো। তাহলে আমরা বলছি না মাইটোসিস সেল কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? একবার। আর ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? একবার।
কোন পর্যায়ে যে ক্রোমোজোম ভাঙতেছে, এই যে এখন ক্রোমোজোম ভেঙে যাচ্ছে, তাহলে মেটাফেজ পর্যায়ে যে কি হচ্ছে, সেন্ট্রোমিয়ার সম্পূর্ণরূপে ভেঙে যেয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করতেছে। এই যে অপত্য সেন্ট্রোমিয়ার মানে হচ্ছে কি দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে গেল, দুইটা ক্রোমোজোম আলাদা হয়ে গেল, তাই তো? তাহলে এই ঘটনাগুলো আমাদের কোথায় হবে, আমাদের মেটাফেজে হবে। মেটাফেজের পরের ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের বৈশিষ্ট্য আমরা জানি, এখানে যেটা হয় সেটা হচ্ছে মেরুমুখী চলন হয়, এবং মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার আগে থাকে, বাহু দুইটা পিছনে থাকে। তাহলে আগে পিছে থাকার কারণে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী চারটা আকৃতি তৈরি করতে পারে, VLJI: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এই নাম চারটা আমাদের মনে রাখলে হবে, এর বাইরে অন্য কোনো কিছু দেখার আমাদের দরকার নাই। ওকে, মেরুমুখী চলন যখন হচ্ছে গিয়ে মেরুতে পৌঁছায় যায় তখনই শেষ হয়ে যায় এবং কি অ্যানাফেজ ধাপের সমাপ্তি হয়। আর লাস্টে যে যেটা সেটা হচ্ছে টেলোফেজ বা অন্ত পর্যায়। টেলোফেজে তাহলে কি কি ঘটবে, টেলোফেজে হচ্ছে গিয়ে প্রোফেজে যা যা ঘটনা ঘটছিল ঠিক তার অপোজিট গুলো হবে, অর্থাৎ এখানে জল বিয়োজন হয়েছিল এখানে জল যোজন হবে, এখানে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটবে। এটাই হচ্ছে আমাদের ধাপ। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, আমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হইলো। তাহলে মাইটোসিসের 5টা ধাপ সম্পন্ন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এতক্ষণ যা ছিল সেটা নিউক্লিয়াসের বিভাজন, এটাকে বলা হয়েছে ক্যারিওকাইনেসিস। এরপরে যেটা যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন ঘটতে গেলে আসলে দুইটা ঘটনা লাগে, ঘটনা দুইটা তোমার মাথায় থাকতে হবে, একটা হচ্ছে যে উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু আলাদা হয়, কেন? উদ্ভিদ কোষে দুইটা জিনিস তৈরি করতে হয় যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়, তখন যেখানে কোষ প্রাচীর তৈরি করতে হয় আর প্লাজমা মেমব্রেন তৈরি করতে হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে শুধু প্লাজমা মেমব্রেন তৈরি করে ফেললেই হয়ে যায়। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে সাইটোকাইনেসিস যখন উদ্ভিদ কোষে হয়, এই যে উদ্ভিদ কোষ যদি তুমি মনে মনে চিন্তা করো, প্রাণী কোষ হলে কি হবে, ধরো একটা প্রাণী কোষ ছিল, এই যে প্লাজমা মেমব্রেন এটা মাঝখান দিয়ে ভেঙে এইভাবে আস্তে করে সেপারেট হয়ে দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাবে, তাহলেই প্রাণী কোষে হয়ে গেল, প্লাজমা মেমব্রেন থেকেই হয়ে যাবে। আর উদ্ভিদ কোষ হলে যেটা হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমার ফ্র্যাগমোপ্লাস্ট আসবে, ফ্র্যাগমোপ্লাস্ট আসবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে। এই ফ্র্যাগমোপ্লাস্ট এর সাথে অন্যান্য উপাদান এটার উপর আস্তে আস্তে জমা হয়, তারপর এটার উপর সেলুলোজ, লিগনিন, পেকটিন, এসব সব উপাদান জমা হয়ে কি হবে, আমার কোষ প্রাচীর তৈরি করবে। কোষ প্রাচীরের ভিতরের দিকে আমার কি হবে, প্লাজমা মেমব্রেন তৈরি হবে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ফ্র্যাগমোপ্লাস্ট এবং অন্যান্য উপাদান এর উপরে সঞ্চিত হবে, লিগনিন, তারপর হচ্ছে গিয়ে সেলুলোজ, পেকটিন সব জমা হয়ে এরকম একটা কোষ প্রাচীর তৈরি করে। আর প্রাণী কোষের ক্ষেত্রে এরকম এত কিছু তৈরি করার দরকার হয় না, কারণ প্রাণী কোষে কোনো প্রকার কোষ প্রাচীর নাই। তাহলে এটা না থাকার কারণে আলটিমেটলি কি হচ্ছে, আমার সাইটোকাইনেসিস হচ্ছে বা সাইটোপ্লাজমের বিভাজন হবে। সাইটোপ্লাজমের বিভাজন তো আমরা শিখলাম, তাহলে সাইটোকাইনেসিস দুই ভাবে হইতে পারে, একটা প্রাণী কোষে একটা উদ্ভিদ কোষে। এরপরে যেটা হয়, ধরো সাইটোকাইনেসিস হইলো না, সাইটোপ্লাজম কোষ বিভাজন হচ্ছেই না, কিন্তু নিউক্লিয়াস বারবার বিভাজিত হচ্ছে, তাইলে একই কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে। অনেকগুলো নিউক্লিয়াস বা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা কি বলতে পারি, মুক্ত নিউক্লিয়ার বিভাজন। মুক্ত নিউক্লিয়ার বিভাজন হলে কি ঘটনা ঘটে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন হইলে দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী কোষ, একটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষে হলে সেটার নাম হয় প্লাজমোডিয়াম, উদ্ভিদ কোষ হলে সেটার নাম হয় সিনোসাইটিক, মানে একটাই কোষ, সেই কোষের ভিতরে কি হচ্ছে, একটা কোষের ভিতরে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। এটা যদি উদ্ভিদ কোষ হয় তাহলে তার নাম সিনোসাইট, প্রাণী কোষ হলে সেটার নাম কি, প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। ওকে, যাহাই নাম দাও দুইটাই হচ্ছে কি আলটিমেটলি একই জিনিস, বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা। ওকে, আচ্ছা, এখন তাহলে চিন্তা করি আমি যে মাইটোসিস কোষ বিভাজনের ভাই গুরুত্ব কি হইতে পারে। তাহলে খুব সহজ কথা, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হবে, উদ্ভিদের কি সংখ্যা বৃদ্ধি পাবে, শরীরের আকার আকৃতি বৃদ্ধি পাবে, গ্রোথ হবে, শরীরের ক্ষয় পূরণ হবে। তাছাড়া কি হবে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, জননাঙ্গের আকৃতি বৃদ্ধি পাবে। এগুলো যা কিছু আছে তার সবকিছু আসলে কিসের কাজ, মাইটোসিসের কাজ। এটা এই জন্য আমাদের কোনো এগুলো নিয়ে আমাদের সমস্যা নাই, দেহ গঠন করব, বংশবৃদ্ধি হবে, এটা একটু মনে রাখবা। এই ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে বংশবৃদ্ধি মাইটোসিস প্রক্রিয়ায় হয়। আচ্ছা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব হচ্ছে গিয়ে মাইটোসিসের। ওকে, তারপরে খেয়াল করো, ক্রোমোজোমের সমতা রক্ষা আমরা জানি, ক্ষতস্থান পূরণ করা, ক্ষয় পূরণ করা, পুনরুৎপাদন, এই শব্দটা আমরা মনে রাখবো। আরেকটা যেটা সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস হইতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস হইলে যে ঘটনা ঘটে সেটাকে বলা হয় টিউমার বা ক্যান্সার, টিউমার বা ক্যান্সার। তাহলে মাইটোসিস সেল কোষ বিভাজন প্রক্রিয়া যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, কন্ট্রোল করা যায় না, বারবার হইতেই আছে, অনেক কোষ তৈরি করতেছে, তখন সেটাকে বলা হয় টিউমার বা ক্যান্সার।
ওকে, তাহলে এইটা আমরা মনে রাখবো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল হচ্ছে টিউমার বা ক্যান্সার। এখন তাহলে কি কারণে এরকম হইতে পারে? না তামজিৎ, বহু নিউক্লিয়াস থাকলে সেটা কি, হ্যাঁ ওটা হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আলাদা জিনিস, কিন্তু বহু নিউক্লিয়াস বিশিষ্ট শব্দটুকুই হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম। এই জন্য ওটাকে প্লাজমোডিয়াম, তার পার্টের মধ্যে তোমরা হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম যখন পড়বা তখন সেটার নাম আলাদা করে বলা হয়েছে সাইজন, বহু নিউক্লিয়াস থাকলে। আচ্ছা, P53 হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনের কাজ হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল যেটা হয় সেটাকে বন্ধ রাখা। তাহলে যদি কোনো কারণে P53 যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা যদি কোনো প্রকার ঘাটতি হয়, ঘাটতি দেখা দেয়, মানে এটা ডিফেক্ট হয়, ডিফেক্টিভ হয়, তাহলে যেটা হবে, P53 ডিফেক্টিভ হলে কোষ চক্র চলতেই থাকবে, আর বন্ধ হবে না। মানে একবার ওই যে একখান চাবি মাইরা দিছে ছাইরা, তো ছেড়ে দেওয়ার মতো কন্টিনিউয়াস কোষ চক্র চলবে, সেল ডিভিশন হইতেই থাকবে, হইতেই থাকবে। তখন সেটাকে আমরা বলতেছি ক্যান্সার। ওকে, তখন সেটাকে আমরা বলতেছি ক্যান্সার। আচ্ছা, এখন তাহলে দুইটা শব্দ চলে আসে, একটাকে বলা হচ্ছে নেক্রোসিস, আরেকটাকে বলা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই দুইটার মধ্যে পার্থক্য কি? মনে করো এখানে একটা রক্তনালী ছিল, রক্তনালীর পরে একটা কোষ ছিল। রক্তনালীটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে এখানে রক্ত চলাচল যাওয়া বন্ধ হয়ে যাবে, সরবরাহ বন্ধ হয়ে যাবে, তাহলে কোষটা মারা যাবে। এই যে কোষটা মারা গেল এটাকে বলা হলো নেক্রোসিস, এটাকে বলা হলো নেক্রোসিস। তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর কারণে কোষ যেটা মারা যেতে পারে সেটাকে বলতেছি আমরা নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কি? অ্যাপোপ্টোসিস হচ্ছে কি একটা প্রোগ্রাম ডেথ। প্রোগ্রাম মানে বডি কি করে রাখছে, জেনেটিক মৃত্যু, মানে একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক তার মৃত্যু হবে। যেমন আমি যদি বলি একটা আরবিসি, লোহিত রক্ত কণিকার আয়ু 120 দিন, 120 দিন পরে তো একটা আরবিসি এমনিতেই মৃত্যুবরণ করবে। এই যে একটা মৃত্যু, যার হচ্ছে কি নির্দিষ্ট সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখা আছে, এরকম শরীর কি করতে পারে, নিজের প্রয়োজনে অনেক সময় কোষগুলোকে নিজে নিজে এরকম মেরে ফেলার ব্যবস্থা করতে পারে, প্রোগ্রাম বা জেনেটিক ওয়েতে। এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর বাইরের কারণে রক্ত চলাচল বা পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে কোষ মারা গেলে সেটাকে বলা হয় নেক্রোসিস। ওকে, এখন খেয়াল করে দেখো, কয়েকটা শব্দ বলা হয়েছে, এই শব্দগুলোর সংজ্ঞাগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। ক্যান্সার, ক্যান্সার যেটা বা ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলা হয় অনকোলজি, অনকোলজি ক্যান্সার নিয়ে পড়াশোনা। তাহলে এই ক্যান্সার হওয়ার জন্য যারা দায়ী থাকবে তাদেরকে আমরা কি বলবো, যেই জিনগুলোর কারণে, ধরো শরীরে তোমার কোনো একটা জিনের সমস্যা হয়ে গেল, সেই জিনটা থেকে তোমার শরীরে ক্যান্সার তৈরি হচ্ছে, তাহলে সেই জিনটার নাম হবে অনকোজিন, সেটার নাম কি হবে, অনকোজিন। তাহলে অনকোজিনের কারণে যে ক্যান্সার প্রক্রিয়া বা ক্যান্সার তৈরি হচ্ছে, তাদের সেই প্রক্রিয়ার নাম হবে অনকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি, তাহলে বলছি টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনকোজেনেসিস। তাহলে যে এই অনকোজেনেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে যেই জিন, অনকোজেনেসিস প্রক্রিয়াতে যে অংশগ্রহণ করবে যেই জিন, সেই জিনের নাম হচ্ছে অনকোজিন, অনকোজিন। তাহলে এই অনকোজিনের কাজ কি, এটা কোষ চক্রকে বিনষ্ট করে। আচ্ছা, তারপরে একটা খেয়াল করে দেখো, তাহলে একটা জিন দিয়ে ক্যান্সার হইতে পারে, তাহলে সেটার নাম হবে অনকোজিন। আচ্ছা, রাসায়নিক যে কোনো উপাদান দিয়েও তো তোমার শরীরে ক্যান্সার প্রবেশ করতে পারে। এই যে আমাদের খাদ্যে বিষক্রিয়া হয়, বিভিন্ন কেমিক্যালস এর কারণে আমাদের শরীরে ক্যান্সার হইতে পারে না? তাহলে কোনো কেমিক্যাল দিয়ে হলে সেটাকে বলা হবে মিউটাজেন, সেটাকে বলা হবে মিউটাজেন। যে কেউ, যারাই ক্যান্সার তৈরি করতে পারে, সকল সকল উপাদানকে আমরা নরমালি একটা নাম দিয়ে ডাকলে সেটাকে বলা হয় কার্সিনোজেন, সেটাকে বলা হয় কার্সিনোজেন। মানে যারা কার্সিনোমা তৈরি করতে পারে বা ক্যান্সার তৈরি করতে পারে, তাদের সকল পদার্থকেই বলা হয় কার্সিনোজেনিক পদার্থ। তাহলে কার্সিনোজেন ক্যান্সার তৈরি করে, সেই কার্সিনোজেন যদি রাসায়নিক ধরনের হয় তাহলে সেটাকে বলা হয় মিউটাজেন, আর সেটা যদি একটা জিন হয় সেই জিনটার নাম হচ্ছে অনকোজিন। ওকে, আর ক্যান্সারের সব থেকে ডেঞ্জারাস সমস্যা যেটা, যেটার কারণে আমরা ক্যান্সারকে ভয় পাই, সেটা হচ্ছে ক্যান্সার ছড়ায় পড়ে। তো ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে মেটাস্টেসিস। ক্যান্সার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে মেটাস্টেসিস। জুবাইর, আচ্ছা জুবাইর জিজ্ঞেস করছে ভাই সাইজন কি? আচ্ছা সাইজন কি, সাইজন হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড প্লান্ট। যখন এনিম্যাল সেলের ক্ষেত্রে হবে তখন সেটার নাম তো কি, প্লাজমোডিয়াম। এই জন্য ওদের শরীরের মধ্যে মাল্টিপল, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা দেখা যায়, ওই জন্যই ওদের যখন সাইন্টিফিক নামকরণ করা হয়েছে তখন তার নামের মধ্যে প্লাজমোডিয়াম যোগ করা হয়েছে। ঠিক আছে, আর ওই বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার জন্য পরবর্তীতে কি বলা হয়েছে, ওখানে ওটাকে সাইজন নাম দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে আলাদা করে। ঠিক আছে, আচ্ছা তোমাদের জন্য আজকে দিনের প্রথম কুইজ, পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে কি বলা হয়? পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে কি বলা হয়? খুবই সহজ একটা কোশ্চেন। জাহিদ জিজ্ঞেস করছে ভাই ডিফেক্টিভ মানে কি? ডিফেক্টিভ মানে তো
ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ। কাশফিয়া জিজ্ঞেস করছে ভাই বায়োলজির জন্য মেইন বুকে বেশি পড়বো নাকি প্রিপারেশন বুক? আগে মেইন বুকটা একবার দেখে নিয়ে তারপর প্রিপারেশন বুকে যাবা, ডাইরেক্ট হচ্ছে গিয়ে প্রিপারেশন বুক দেখার দরকার নাই। আচ্ছা, এখানে তো সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো দেখা যায়। এলমা, মিম, তৌহিদ, মাইমুনা, নাবিলা, তানজিল ভুল দিছো, মিম, নাজমুল, ওকে, টুম্পা, মাইমুনা, ইফাত আহমেদ ইমু। ওকে, দেখি সবার আগে কি অ্যান্সার করছে। রিফাত ভুল অ্যান্সার করে ফেলছো। শাওন, অর্তিকা, আচ্ছা লিডার বোর্ড দেখি আমরা। শাওন, অর্তিকা, জিতু, আরিফিন, ফারজানা, অথই, সানজিদা, মুমতাহিনা, সুমাইয়া, ইফাত আহমেদ ইমু। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে যে পুষ্টির অভাব হলে সেটাকে বলবো নেক্রোসিস। আচ্ছা, P53 প্রোটিন বলতেছিলাম, এটার কাজ বলো, এটার কাজ বলো। হ্যাঁ, শাওন, অর্তিকা, মুমতাহিনা, আমির হামজা, জোবায়ের, ববি, তানহা, সারা। কোষকে বিভাজন হতে বিরত রাখা, ভেরি গুড। সানজিদা, অনিকা, সিফাত, মিম অনেক অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড, সবার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরেরটা দেখো, কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোম VLGI আকৃতি ধারণ করে? বলো, এরপরেরটা অ্যান্সার দিয়ে ফেলো। VLGI কোনটাতে হয়? ইমু, তৌহিদ, বিথি, আমির হামজা, জোবায়ের, নুসাইবা, এলমা, মাহি, শিশির, আরিফা, মৌসুমী, তৌফিক, লিপ্ত, সবাই অ্যান্সার দিয়ে ফেলছে, ঝটপট অ্যান্সার হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি? কোষ বিভাজনে কখনো আমাদের হচ্ছে কি VLGI হবে অ্যানাফেজ পর্যায়ে, তাই না? ওকে, অ্যানাফেজ পর্যায়ে। মুমু, সবাই, রনি, শিশির, ভেরি গুড। আচ্ছা, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? বলো তো, মায়োসিস কোথায় ঘটে? এটা অ্যান্সার বলো, একটু কঠিন কোশ্চেন। অর্তিকা, তানহা, শিশির, শিফা, তানহা, অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ। উম্মে হাবিবা, জ্যোতি, তমা, আচ্ছা, টুম্পা। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে জননমাতৃ কোষে। আচ্ছা, এই মায়োসিস মানে হচ্ছে গিয়ে জনন স্পোরোফাইটিক মানে আসলে ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েডের ক্ষেত্রে মায়োসিস কোথায় হবে? জননমাতৃ কোষে হবে, তাই তো? এটা হচ্ছে মেইন ব্যাপার। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদদের ক্ষেত্রে মায়োসিসটা হয় কোথায়? জাইগোটে। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে হয় জাইগোটে, আর উচ্চ শ্রেণী বা স্পোরোফাইটে জননমাতৃ কোষে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা চলে আসি। দেখো, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার? হ্যাঁ, তানহা তোমার অ্যান্সার কারেক্ট ছিল। মিম, ওকে, জাহিদ, হ্যাঁ, জ্যোতি, শিশির, অর্তিকা, তৌফিক, মিম, কাশপ্রিয়া অনেক অ্যান্সার করে ফেলছো। বলো, মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজন কোথায় হবে? মেটাফেজে, তাই না? মেটাফেজে হবে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা, এত একসাথে 150-200 জনের অ্যান্সার বা তার থেকে বেশি মানুষের অ্যান্সার আসতেছে, তাই নাম পড়ে শেষ করা যাচ্ছে না। আচ্ছা, ক্রোমোজোমের নৃত্য কোন দশায় দেখা যায় এটা বলো। আশিক, নিপা, এলমা, ভেরি গুড, অর্তিকা, বিথি, শাওন, সজীব, তৌহিদুল, মাইমুনা, আজিজ, তানহা, ভেরি গুড, মাইমুনা, নাবিল। ওকে, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছো, তাই না? এটা হচ্ছে যে প্রোমেটাফেজ ধাপে হয়। আচ্ছা, তারপরেরটা বলো, কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটা ক্রোমাটিড তৈরি হয়? অ্যান্সার বলো পরেরটা। মেধা, তাসলিমা, মিম, হাবিব, আশিক, শান্ত, অর্তিকা, লিমন, জ্যোতি, ভেরি গুড, রনি, লেক্সে। ওকে, তাইলে এটা কোন ফেজে হবে বলো? ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড আমাদের প্রোফেজে, তাই না? প্রোফেজে, ভেরি গুড, ভেরি গুড, প্রোফেজে হবে। ওকে, তারপরে একটা বলো, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে? এটা অ্যান্সার ভালো করে বলো। হ্যাঁ, নিপা, শিশির, তানহা, রাখি, মুমতাহিনা, আরিফা, শান্ত, মাশরুকা, ইমু। ওকে, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। বিলুপ্তি ঘটতে থাকে ভাইয়া প্রোফেজে, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ঘটতে থাকে, ভালো মতো দেখো, ঘটতে থাকে, ঘটা শেষ হয়ে যায় না। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে কি আমাদের মায়োসিস সেল ডিভিশন। তাহলে আগের অ্যান্সার গুলো সবাই, হ্যাঁ ঠিক আছে, অনেকে অ্যান্সার করে ফেলছো। আসো নেক্সট অংশে চলে যাই। মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের কি পাওয়া যায় বলো? মায়োসিস সেল ডিভিশনকে আমরা কি বলি? আমরা বলি হ্রাসমূলক বিভাজন, তাই না? তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটে? এখানে হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা আমার হ্রাস পায় বা অর্ধেক হয়ে যায়। তাহলে এই যে মায়োসিস সেল ডিভিশন হয়েছিল, মায়োসিস সেল ডিভিশন কোন জায়গাতে হয়? মায়োসিস সেল ডিভিশন হচ্ছে কি জনন মাতৃকোষে হয়, তাই তো? তাহলে জনন মাতৃকোষ মানে যেটা ডিপ্লয়েড অবস্থায় আছে, এই ডিপ্লয়েড থেকে মায়োসিস হয়ে আমাদের কি হবে? হ্যাপ্লয়েড অবস্থা, মানে গ্যামেট তৈরি হবে। পুং গ্যামেট অথবা স্ত্রী গ্যামেট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলতেছি মায়োসিস।
ওকে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে গিয়ে নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে কি হইতে পারে, এটা জাইগোট হওয়ার পরে তারপর এখানে মায়োসিস হবে। তো এই যে মায়োসিস সেল ডিভিশন আছে, এই মায়োসিস সেল ডিভিশনকে আমরা কয়টা পার্টে ভাগ করি, মায়োসিস সেল ডিভিশনকে আবার আমরা 2টা পার্টে ভাগ করি, মায়োসিস 1 আর মায়োসিস 2। কেন 2 ভাগে ভাগ করা হয়েছে, কারণ মায়োসিস 1 কে মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সময় ক্রোমোজোমের সংখ্যা কি হয়, অর্ধেক বা হ্রাস পায়। আর মায়োসিস 2টা হচ্ছে গিয়ে মাইটোসিস সেল ডিভিশনের মতোই একই রকম থাকে। তো মায়োসিস 1 এর এবং মায়োসিস 2 দুইটা যখন একসাথে আমরা জোড়া লাগাই ফেলতেছি, তখন হচ্ছে গিয়ে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা যেটা বলি এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, নিউক্লিয়াস 2বার, কিন্তু ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজিত হয় 1বার। ওকে, তাহলে খেয়াল করে দেখো যেটা এই যে মায়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে একটা প্রস্তুতিমূলক পর্যায়ে থাকে যেটার নাম ইন্টারফেজ। ইন্টারফেজের পরে সেল ডিভিশন শুরু হয়, প্রথমে আসে মায়োসিস 1, তারপরে আসে মায়োসিস 2। এই দুইটার মাঝখানে যে গ্যাপ থাকে সেটাকে বলা হয়েছে ইন্টারকাইনেসিস, মাঝখানে গ্যাপ। এখন খেয়াল করে দেখো ইন্টারফেজের পরে মায়োসিস 1 এবং 2 এর ধাপগুলো কিন্তু হুবহু এক। এই যে ধাপগুলো এখান থেকে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা, এই প্রোফেজ 1 এর ধাপগুলা। আচ্ছা, বাকি সব ধাপ এই মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ 1 এবং 2 সবগুলো ধাপ হুবহু একই রকম। পার্থক্য খালি কি হয়, এই মেটাফেজ 1 এ যে পার্থক্য হয়, এই মেটাফেজ 1 এ যে মাইটোসিসের মেটাফেজে আমরা দেখছিলাম সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, যার কারণে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, একই রকম থাকে, অর্থাৎ সমান থাকে। এখানকার মেটাফেজে কোনো প্রকার সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে না। তাহলে সেন্ট্রোমিয়ার বিভাজন না হওয়ার ফলে কি হবে, আমার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে, অর্ধেক হয়ে যায় বা হ্রাস পায়। তার কারণ কি, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে কারণ এখানে কোনো প্রকার কি হয় না, এই জায়গাতে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় কিন্তু ক্রোমোজোমের কোনো প্রকার বিভাজন ঘটে না, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় মেটাফেজে। এই জায়গায় এটা হুবহু মাইটোসিসের মতো, তার মানে এখানে কি হচ্ছে, এখানে নিউক্লিয়াসও একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও কি হবে, একবার বিভাজিত হয়। সেই ক্রোমোজোম বিভাজন কোন জায়গায় হয়, মেটাফেজে যে, মেটাফেজে যে ক্রোমোজোমের বিভাজন হয়। ওকে, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন বা মাইটোসিস, আর এটাকে আমরা বলবো মায়োসিস সেল ডিভিশনের ফার্স্ট। তো মায়োসিস সেল ডিভিশনের ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে কি আমাদের প্রোফেজ 1, ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে প্রোফেজ 1। এই যে প্রোফেজ 1 এটাকে আমরা কয়টা পার্টে ভাগ করি, 5টা পার্টে। আমাদের 5টা পার্টের নাম জানতে হবে এবং 3-4টা করে মাত্র শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর বাইরে আমাদের কোনো কিছু জানার দরকার নেই, পরীক্ষায় এগুলাই বারবার আসে। তাহলে কি কি আছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এই 5টা নাম আমরা পরীক্ষা অনেকবার পড়ে ফেলছি, এটা তোমাদের ভুল করার কোনো সুযোগ নাই। তাহলে প্রথম অংশ আমরা চলে আসি, আমরা প্রোফেজ 1 এ ছিলাম, মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর ফার্স্ট ধাপের নাম লেপটোটিন। ল্যাপটোজ মানে থ্রেড, সুতার মতো। তো লেপটোটিন ধাপের মধ্যে কি হয়, এটা তো প্রোফেজেরই শুরু তাই না, তাহলে প্রোফেজে কি হয়, প্রোফেজের প্রথম ধাপে প্রথমে কি হয়, ক্রোমোজোম গুলা জল বিয়োজন করে খাটো এবং মোটা হয়। তাহলে জল বিয়োজন করে খাটো মোটা হওয়া কিন্তু শুরু হবে এখান থেকেই শুরু, তাহলে জল বিয়োজন ঘটবে। আর কি হয়, এই যে দেখো এই সূত্রকগুলো যদি খেয়াল করো, এখানে পুতির মালার মতো ছোট ছোট পুতির মালার মতো কিছু অংশ দেখা যাচ্ছে, এই অংশগুলোর নাম বলেছি আমরা ক্রোমোমিয়ার, এগুলোকে নাম বলছি ক্রোমোমিয়ার। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এই কারণে যে এই ক্রোমোমিয়ারটা শুধুমাত্র মায়োসিস সেল ডিভিশনে দেখা যায়, কিন্তু মাইটোসিস সেল ডিভিশনে এটা পাওয়া যায় না। সো পরীক্ষায় হচ্ছে গিয়ে শব্দটা দিবে যে ক্রোমোমিয়ার কোষ বিভাজনের কোন ধরনের কোষ বিভাজনে দেখা যায়, তোমাকে অপশন দিতে পারে মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস, এর সাথে অন্য কোনো কিছু, মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এরকম 4টা অপশন ক্রিয়েট করতে পারে, শব্দটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে ক্রোমোজোম গুলাকে দেখতে অনেকটা হচ্ছে কি ফুলের তোড়ার মতো সাজানো মনে হচ্ছে, অর্থাৎ ফ্লাওয়ার বুকে মনে হচ্ছে, সেটাকে এই জন্য বুকেও বলা হয়, সুন্দর মতো সাজানো সাজানো আছে। এই শব্দটুকু তোমাদের দেখে রাখলেই হবে, এর থেকে বেশি অন্য কোনো কিছু জানার দরকার নেই আপাতত। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমরা পড়তেছিলাম যেটা, সেটা হচ্ছে ল্যাপটোটিন। ল্যাপটোটিনের পরের ধাপের নাম হচ্ছে জাইগোটিন। তাহলে জাইগোটিন আসলে কি ঘটনা ঘটবে, জাইগোট মানে তো 2n না তাই না, 2 মানে বুঝি, জাইগোট বলতে আমরা ডিপ্লয়েড শব্দটাকে বুঝি। তাহলে এটা মনে রাখা আমাদের জন্য আরো সহজ, মানে এখানে সবকিছু জোড়ায় জোড়ায় থাকবে, জোড়া হওয়ার, তৈরি হওয়ার প্রক্রিয়া, জোড়ায় জোড়ায় থাকা, এই সব কিছু কি হবে, জাইগোটিনের মধ্যে হবে। তাহলে জাইগোটিন শব্দটা কি হয়, খেয়াল করে দেখো এই জায়গাতে এই ছবিটা খেয়াল করো, লেপটোটিনের পরে এখানে জাইগোটিন হচ্ছে। তো জাইগোটিন হওয়ার টাইম আসলে কি হয় দেখো, আমাদের মানুষের এক্সাম্পল দিয়ে যদি বলি, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে আমাদের হচ্ছে 46টা তাই না, 23 জোড়া। এই 23 জোড়ার অর্ধেক তুমি পাও বাবার কাছ থেকে, আর বাকি অর্ধেক পাও মার কাছ থেকে। তাহলে এই যে
একটা অংশ বাবার কাছ থেকে পাইলা, অর্থাৎ এন নাম্বার অফ কি ক্রোমোজোম, অর্ধেক পাইলা বাবার কাছ থেকে আর অর্ধেক মায়ের কাছ থেকে। তো একই ধরনের বৈশিষ্ট্য নিয়েই তো তুমি পাচ্ছ, অর্থাৎ একই ধরনের একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য সব বৈশিষ্ট্য জোড়ায় জোড়ায় থাকে, অর্ধেক বাবার কাছ থেকে অর্ধেক মায়ের কাছ থেকে। তাহলে এই যে ক্রোমোজোম গুলা সব যে জোড়ায় জোড়ায় আসতেছে, তারা নর্মাল সময়তে এরকম যেমন তেমন খুশি পেঁচানো অবস্থায় থাকে। এই পেঁচানোটা পরবর্তীতে সুন্দর মতো সজ্জিত হয়ে পেয়ার হয়ে যায়, জোড়ায় জোড়ায় হয়ে যায়। এই যে জোড়া হওয়ার প্রক্রিয়া, এটাকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস প্রক্রিয়ায় জোড়া হয়। কয়টা জোড়া হবে তাইলে? 23 জোড়া। তাইলে হচ্ছে গিয়ে, তাইলে এই প্রত্যেকটা জোড়ার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় বাইভ্যালেন্ট কতটা হবে, উত্তর হচ্ছে বাইভ্যালেন্ট হচ্ছে 23টা। প্রত্যেকটা জোড়াকে আমরা একটা করে বাইভ্যালেন্ট বলি। তাহলে টোটাল বাইভ্যালেন্ট কয়টা? 23টা। তাহলে সিনাপসিস প্রক্রিয়ায় তারা জোড় বাঁধবে। এই জোড় বাঁধা ক্রোমোজোমের প্রত্যেকটাকে বলা হয় বাইভ্যালেন্ট। কতগুলা বাইভ্যালেন্ট হবে? সহজ কথা হচ্ছে 23টা বাইভ্যালেন্ট হবে। তাহলে জাইগোটের সব হচ্ছে 2 এর সাথে রিলেটেড। ওকে, তাহলে সিনাপসিস ঘটবে এবং বাইভ্যালেন্ট তৈরি হবে। এই জিনিসটুকু আমাদের মনে রাখতে হবে। এখন কাদের মধ্যে হয়? আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হয়। হোমোলোগাস ক্রোমোজোম বলতে কি? যারা একই ধরনের বৈশিষ্ট্য বহন করতেছে তাদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলতে পারবো। ওকে, তাহলে ওই হোমোলোগাস ক্রোমোজোম হবে। উল্টাপাল্টা যে কেউ যে কারো পাশে যায় পেয়ার হইতে পারবে না, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরের ধাপের নাম হচ্ছে প্যাকাইটিন। এখান থেকে 3-4টা শব্দই বারবার ভর্তি পরীক্ষায় আসে। এই 4টা শব্দ আমাদের মনে রাখা দরকার। তাহলে আগের ছবিটা যদি তোমরা খেয়াল করো, এখানে দেখো ক্রোমোজোম গুলা জোড়া আছে, কিন্তু ক্রোমোজোম গুলার মধ্যে আলাদা করে কি হচ্ছে গিয়ে ক্রোমাটিড গুলা দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না। একটা ক্রোমোজোম এটা পুরাটুকু, এখানে আরেকটা, অর্থাৎ 2টা আছে। পরের ছবিটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে আবার আলাদা করে কি হচ্ছে, এরকম 2টা করে অংশ দেখা যাচ্ছে, তাই না? এরকম 2টা করে অংশ দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি বলি এখন যে প্রত্যেকটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এদেরকে পুরোটুকুকে আমি বলছিলাম একটা বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের এখানে আলাদা করে এখন তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ক্রোমাটিড দেখতে পাচ্ছি। কয়টা? 2টা। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি 2টা ক্রোমাটিড দেখতেছি একটা ক্রোমোজোমে, এখানেও আমি 2টা ক্রোমাটিড দেখতে পাচ্ছি। এই যে টোটাল আমি কয়টা ক্রোমাটিড দেখলাম? 4টা। 4টা ক্রোমাটিড, 4টা হচ্ছে গিয়ে 4কে আমরা কি বলি? টেট্রা বলতে পারি। তাহলে এখানে যে দশাটা তৈরি হয় সেটার নাম হচ্ছে টেট্রাড। ওকে, 4টা ক্রোমাটিড পাশাপাশি থাকতেছে, ক্রোমাটিড, ক্রোমোজোম না। ওকে, নেক্সট জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাতে ক্রোমাটিড গুলার মধ্যে কি হচ্ছে? ক্রোমাটিড গুলা একই ক্রোমোজোমে যে 2টা ক্রোমাটিড, মানে 2টা গ্রিন কালার, এদেরকে আমি বলবো সিস্টার, এদেরকে আমি বলবো সিস্টার। ওকে, তাহলে 2টা গ্রিন, একজন আরেকজনের সিস্টার, কিন্তু একটা ইয়েলো আর একটা গ্রিন, এটা হচ্ছে গিয়ে ইয়েলো এবং গ্রিন হচ্ছে নন সিস্টার। তাহলে ইয়েলো এবং গ্রিনকে বলবো কি? নন সিস্টার না? ওকে, তাহলে খেয়াল করো, এই যে এইটা একটা ইয়েলো আর একটা গ্রিন, এদেরকে বলবো নন সিস্টার, নন সিস্টার ক্রোমাটিড। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গাতে যেটা আমরা ছবি দেখতেছি, এখানে খেয়াল করে 2টা নন সিস্টার ক্রোমাটিড একজন আরেকজনের সংস্পর্শে চলে আসছে। 2টা নন সিস্টার ক্রোমাটিড একজন আরেকজনের সংস্পর্শে চলে আসছে। আসার পরে কি করছে? তারা এরকম একটা এক্স আকৃতি গঠন করছে। এই যে এখানে, এখানে একটা এক্স শেপ স্ট্রাকচার তৈরি করতে পারছে। এই যে এক্স আকৃতি গঠন করছে এরকম, এটাকে আমরা বলতেছি কি? কায়াজমা। এটাকে আমরা কি বলবো? কায়াজমা। তাহলে আমাদের প্রথমে তারা টেট্রাড তৈরি করলো, মানে 4টা ক্রোমাটিড দেখা গেছে, এই জন্য নাম টেট্রাড। এরপরে তারা নিজেদের মধ্যে একটা এক্স শেপ স্ট্রাকচার তৈরি করছে। কাদের মধ্যে? 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স শেপ স্ট্রাকচার যেটা তৈরি করছে সেটাকে বলছি কায়াজমা। একটু পরে তারা তাদের নিজেদের অংশ বিনিময় করবে। অংশ বিনিময়কে আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে এই 3টা শব্দ আমার মনে রাখা দরকার। এখানে কায়াজমা সৃষ্টি হবে, এখানে ক্রসিং ওভার হবে এবং টেট্রাড তৈরি হবে। এই যে ক্রসিং ওভার হচ্ছে কাদের মধ্যে হচ্ছে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে। এই যে অংশ বিনিময় হইলো, হওয়ার ফলে আমার সুবিধা কি হবে? নতুন কিছু বৈশিষ্ট্যের সৃষ্টি হবে, তাই না? এই যে নতুন ভ্যারিয়েশন তৈরি হবে, নতুন মিউটেশন তৈরি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে। এটাই মায়োসিস কোষ বিভাজনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অবদান, যার কারণে প্রত্যেকটা মানুষের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি হতে থাকে। ওকে, তাহলে নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্যাকাইটিনের পরের ধাপের নাম হচ্ছে ডিপ্লোটিন। তাহলে প্যাকাইটিন ধাপ আমরা দেখে ফেললাম। আমাদের এই 3টা শব্দই বারবার পরীক্ষায় লাগে। ডিপ্লোটিনের যেটা শব্দ আমাদের, তাহলে তারা অংশ বিনিময় করে ফেলেছে, নিজেদের মধ্যে ক্রসিং ওভার শেষ। এখন একজন আরেকজনকে বিকর্ষণ করতেছে, সরে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে সরে যাওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রান্তীয়করণ বা
টার্মিনালাইজেশন। তাহলে দেখো একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে অনেকটা। তুমি যদি চেনের কথা চিন্তা করো, ওই যে ব্যাগের ক্ষেত্রে আমাদের যেরকম দুইটা চেন আমরা খুলে ফেলি আস্তে আস্তে সরাই দিচ্ছি, এইরকম চেন সরাচ্ছে, চেন খুলে যাওয়ার মতো। তাহলে তুমি দুই পাশ থেকে মনে মনে প্রান্তীয়করণ হয়ে তারা সরে যাচ্ছে, এটাকে বলছি প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। এখন খেয়াল করে দেখো, টার্মিনালাইজেশন যদি এরকম দুই জায়গাতে হয়, ক্রসিং ওভার মনে করো দুইটা জায়গায় হইলো, এরকম দুইটা পয়েন্টে যদি ক্রসিং ওভার হওয়ার ব্যবস্থা হয়, তাহলে কি হবে, তারা যখন সরে যাচ্ছে বিকর্ষণ করতেছে, এখানে তো একটা টান হবে তাই না, একজন আরেকজনকে টান দিবে। তাহলে টান দিলে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই সর্বোচ্চ কি হতে পারে, 90 ডিগ্রি পর্যন্ত কোণ তৈরি করতে পারে। তাহলে প্রান্তীয়করণ বা হচ্ছে কি আবার যখন কায়াজমা ফরমেশন হবে, ক্রসিং ওভার দুইটা জায়গায় হবে, তখন যেটা হবে এখানে 90 ডিগ্রি তৈরি হতে পারে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমার ক্রসিং ওভার মাত্র একটা জায়গায় হবে, শুধুমাত্র একটা জায়গায় হচ্ছে বাকিটাই নাই, তাহলে তারা যখন নিজেদের মধ্যে সরে যাবে তখন কি হবে, এটা সর্বোচ্চ এরকম লম্বা 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল তৈরি করা সম্ভব তার পক্ষে। সো আমার টার্মিনালাইজেশনের লুপ হইতে পারে 90 ডিগ্রি, এটা হইতে পারে 180 ডিগ্রি। কিসের উপর নির্ভর করবে, কয়টা অংশে ক্রসিং ওভার হচ্ছে। দুইটা অংশ হইলে না আমাদের 90 ডিগ্রি, একটা অংশ হইলে 180 ডিগ্রি পর্যন্ত হওয়া সম্ভব। ওকে, তাহলে এই জিনিসটুকু আমরা মনে রাখলাম। লাস্ট যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে ডায়াকাইনেসিসে তেমন কোনো কিছুই না, ডায়াকাইনেসিস তো হচ্ছে কি আমাদের কিসের, প্রোফেজেরই শেষ ধাপ। তাহলে প্রোফেজের লাস্টে যে আমরা কি দেখেছি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটা শুরু হয়, তাহলে ডায়াকাইনেসিস তো প্রোফেজের লাস্ট ধাপ যেহেতু, তাহলে এখানেও এই জিনিস হবে, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি ঘটবে। এই অংশটুকু সবার লাস্টে যে খেয়াল করে দেখি, এখানে নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার মেমব্রেনও কি খুঁজে পাওয়া যাচ্ছে না বা এটা প্রায় লুপ্ত হয়ে গেছে। সো এই যে ধাপগুলো আমরা দেখলাম, এই ধাপগুলাই কি, হ্যাঁ জয় বলছে ভাই দুইটার বেশি হয় কিনা, ভাই হ্যাঁ দুইটার বেশিও অনেকগুলা অংশে আলাদা আলাদা করে হইতে পারে, কিন্তু যখন সেপারেশন হয় তখন হচ্ছে এখানে লুপ বা যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা এখানে বলা ট্রাই করেছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমাদের মোটামুটি ডায়াকাইনেসিস পর্যন্ত 5টা ধাপ হয়ে গেল। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমাদের পড়া শেষ, মায়োসিস সেল ডিভিশনের। ওকে, তাহলে নেক্সট যেটা অংশ চলে আসতেছে তোমার ক্রসিং ওভার নিয়ে কথাবার্তা। এই যে ক্রসিং ওভার, এটা বিজ্ঞানী মর্গান ভুট্টার মধ্যে সবার প্রথম বর্ণনা খেয়াল করছে। কি কি বর্ণনা করছে, উনি বলছে এখানে যখন ক্রসিং ওভার হয় তখন এই যে নন সিস্টার ক্রোমাটিড বলে ফেলছিলাম, এন্ডোনিউক্লিয়াস একটা এনজাইমের কারণে ভেঙে যায়, আর জোড়া লাগানোর জন্য যেটা লাগে সেটার নাম হচ্ছে লাইগেস। জোড়া লাগানোর জন্য যেটা লাগে সেটার নাম হচ্ছে লাইগেস। ওকে, তাহলে খেয়াল করে দেখো যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেস দুইটা হচ্ছে গিয়ে এনজাইমের নাম তোমার মনে রাখতে হবে, যে ক্রসিং ওভারের টাইমে কাদের কাদের ভূমিকা থাকে। আচ্ছা, তারপর খেয়াল করে দেখো এখানে আর কি কি আছে। এই যে এখানে আমার এরকম ক্রসিং ওভার হইলো, এই ক্রসিং ওভারের ফলাফল কি কি হইতে পারে, খুব সহজ কথা, আমার জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হবে, নতুন নতুন ভ্যারিয়েশন আসতেছে। তারপর কি হচ্ছে, জিনগত এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন হবে, নতুন নতুন বৈশিষ্ট্য আসবে ডেফিনেটলি। আর কি হচ্ছে, এই লাইনটা আমরা ভালো করে মনে রাখবো, জেনেটিক ম্যাপ তৈরি করা যেতে পারে। ওকে, আচ্ছা, এই ক্রসিং ওভারের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ে রাখবো, এখান থেকে এমসিকিউ তোমাকে দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জন্য পড়া বাদ আছে, সেটা হচ্ছে মায়োসিসের গুরুত্ব। দেখবা টেক্সট বইয়ের মধ্যে আমাদের অনেকগুলো শব্দ দেয়া আছে মায়োসিসের ক্ষেত্রে কি কি হয়। তাহলে মায়োসিসের ক্ষেত্রে কি হবে, জনন কোষ তৈরি করা হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের প্রথম দায়িত্ব বা গুরুত্ব, জনন কোষ তৈরি করা। কিন্তু জনন অঙ্গের বৃদ্ধি বা জনন কোষের কি সংখ্যা বৃদ্ধি করার দায়িত্ব কার, দায়িত্ব হচ্ছে মাইটোসিসের। শুধুমাত্র জনন কোষ সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে মায়োসিসের, কিন্তু সেই জনন কোষ সৃষ্টি করার পর তার সংখ্যা বৃদ্ধি থেকে শুরু করে বাকি সব দায় দায়িত্ব কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের, এটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর কথা যেটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কি, ওই যে যৌনুক্রম, যৌনুক্রমের ক্ষেত্রে মায়োসিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌনুক্রমের ক্ষেত্রে আমরা বলছি যাদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবির্ভাব ঘটে তাদেরকে যৌনুক্রম বলে, যৌনুক্রমে মায়োসিসের গুরুত্ব আছে। বিভিন্ন ধরনের মিউটেশন এবং ভ্যারিয়েশন, এটাতে মায়োসিসের খুব গুরুত্বপূর্ণ অবদান থাকে। এছাড়া মেন্ডেলের যে সূত্র আছে সেই সূত্র বর্ণনা করার জন্য আমাদের মায়োসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সব আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো তোমার পরীক্ষায় রিটেনে কোশ্চেন দিতে পারে ক্রসিং ওভারের গুরুত্ব কি, তোমাকে বিভিন্ন একটা ছবি দেয়া থাকতে পারে যে কোনো একটা কোষ বিভাজনের, ছবিটা দিয়ে তোমাকে বলতে পারে এই ছবিটার ব্যাখ্যা করো, অথবা হচ্ছে কি এটা দিয়ে ব্যাখ্যা কি হইতে পারে বা এটাকে ডেসক্রাইব করতে বলতে পারে, এরকম দিতে পারে। মাইটোসিস এবং মিওসিসের হচ্ছে গিয়ে পার্থক্য, এই পার্থক্য আমরা জীবনে অনেকবার পড়ে ফেলছি, আমাদের তেমন জন্য কিছু দেখা হচ্ছে গিয়ে খুব একটা দরকার নাই। আমরা এটা ভালো করে দেখবো ইন্টারফেস পর্যায়ে।
ওকে, ইন্টারফেজের পরে হচ্ছে গিয়ে খেয়াল করে দেখবো যেটা, সেটা হচ্ছে এটা দেহকোষে হয়, এটা জনন মাতৃকোষ। শুধু খেয়াল করে এই মাতৃকোষ শব্দটা যদি না থাকে তাইলে কিন্তু অ্যান্সার করবা না। শুধু জনন কোষ থাকলে কিন্তু সেটা উত্তর হবে না, জনন মাতৃকোষ শব্দটা অবশ্যই অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখানে দেখো সিনাপসিস, বাইভ্যালেন্ট, ক্রসিং ওভার, বিবর্তন, জনুক্রম এবং ক্রোমোমিয়ার, এই সবগুলা সবগুলা শুধুমাত্র মায়োসিসে পাওয়া যায়, অন্য কারো ক্ষেত্রে পাওয়া যাবে না। তারপরের অংশ এখান থেকে আমাদের খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে এইটা, এটা আমরা জানি কখনোই না ভুলি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং মেন্ডেলের সূত্রের যে বর্ণনা, এটাও ভালো করে দেখে রাখতে হবে। সো এই পার্টগুলো আমরা ভালো করে পড়ে রাখবো। ওকে, তোমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। অর্থেকা জনন কোষ না, জনন মাতৃকোষ, অলওয়েজ মনে রাখতে হবে জনন মাতৃকোষ। জনন কোষে মাইটোসিস হইতে পারে, জনন কোষে মাইটোসিস, জনন কোষ মানে গ্যামেট, হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড কোষে কখনো নতুন করে মায়োসিস হওয়া সম্ভব না। শুক্রাণু ডিম্বাণু তো হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড, এটার মধ্যে নতুন করে কি কখনো মায়োসিস হবে নাকি? মায়োসিস তো হওয়া সম্ভব না। জনন মাতৃকোষ থাকা অবস্থায় ডিপ্লয়েড দশা থাকে, তখন সেটার মধ্যে মায়োসিস কোষ বিভাজন হইতে পারে, অন্য কোনো সময় হবে না। হ্যাঁ, তানহা, মিম, ববি, ইফাত, পারিয়া জিজ্ঞেস করছে ভাই জেনেটিক ম্যাপ কি? আচ্ছা, আমাদের ভিতরে যে জিনগুলো আছে, এই জিনগুলা কোনটা কিভাবে সজ্জিত আছে, কোনটার পরে কোনটা আছে, কিভাবে আছে, এই পুরো জিনিসটুকু চাইলে কি করা যায়, ম্যাপ করা যায়, একটা ম্যাপিং করা যাইতে পারে। এটা দেখে পরবর্তীতে রোগ নির্ণয় করা, তোমার শরীরের ভিতরে সবকিছু ঠিক আছে কিনা এগুলো দেখা যেতে পারে, এটাকে বলা হয় জেনেটিক ম্যাপ। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা করে কি আছে, একটা করে জেনেটিক ম্যাপ আছে, মানে কোন জিনের পরে কোন জিন থাকবে, কোথায় খুঁজে পাওয়া যাবে, এরকম আর কি। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে ফাস্টেস্ট ফিঙ্গার কে ছিল? ওর্তেকা, রোহান। আচ্ছা, লিডার বোর্ড দেখি আমরা পাবলিশ করি। অর্তিকা, মুমতাহিনা, রানা মিয়া, খাদিজা, জান্নাত, তানহা, মাহবুবা, নাজমুল, সুমাইয়া, তমা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, নাজমুল কপ্প আছে, ঠিক আছে, নাজমুলের পোল আসে না, নাজমুল এখানে অ্যান্সার করছে। ওকে নাজমুল, সমস্যা নাই। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখলাম আমরা যেটা, সেটা হচ্ছে যে আমাদের কোষ বিভাজনে কোন পর্যায়ে টেট্রাড পাওয়া যাবে। টেট্রাড পাওয়া যাবে হচ্ছে কি আমাদের কোথায়, প্যাকাইটিন দশায়, তাই তো? আচ্ছা, তারপরের অংশ, কোষ বিভাজনে কোন উপপর্যায়ে কাজমা তৈরি হয়? ঝটপট উত্তর দাও। তৌহিদ, ভেরি গুড। ওর্তেকা, সুমাইয়া, আমির হামজা, জিতু, মুমতাহিনা, তাসিফ, ইরিন। ওকে, ভেরি গুড, অ্যান্সার হচ্ছে কি প্যাকাইটিন। ওকে, আমরা ঝটপট যাওয়ার চেষ্টা করি, অনেক অনেক পড়া আছে আজকে। নেক্সট কোশ্চেন, কোষ বিভাজনের কোন উপদশায় সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে সিনাপসিস ঘটে? ওর্তেকা, আজিজ, নিপা, মুমু, শিহাব, উম্মে হাবিবা, নাজমুল, ফারজানা। বাকিরা ভুল দিচ্ছ। তাহলে এটা হচ্ছে যে সিনাপসিস মানে তো দুই, দুই মানে জাইগোটিন, তাই না? পেয়ার, জোড়া, তাই না? পেয়ার, জোড়া, দুই, সবকিছু হচ্ছে জাইগোটিনের সাথে রিলেটেড। আচ্ছা, শান্ত, মুমতাহিনা, ভেরি গুড। আচ্ছা, তারপরে একটা অংশে চলে যাও, পরের কোশ্চেন, প্রোফেজ একের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? কত সহজ প্রশ্ন, দেখো কতবার আসছে। তানহা, ভেরি গুড। জাহিদ, মারিয়া, রাত্রি, ওর্তেকা, আরিফা, মাজিদুল, শাওন, ইমরোজ, ইমো, ভেরি গুড। আচ্ছা, এত সহজ কোশ্চেন দিচ্ছে, দেখছো কতবার করে আসছে। তারপরেরটা দেখো, আস্তে আস্তে আর জায়গা দেয়া যাচ্ছে না, এটা প্রশ্ন। বলো, ক্রসিং ওভার কোন উপপর্যায়ে ঘটে? দেখো, আমির হামজা, সানজিদা, টুম্পা, জিতু, সুমাইয়া, মিম, রাত্রি, মুমু, টুম্পা, তমা, রিমি, পূজা, সবাই কারেক্ট আনসার দিয়ে ফেলছে। প্যাকেটিং। এত সহজ কোশ্চেন আসলে ভর্তি পরীক্ষা হবে ভাই, আমরা তো এমনি পারবো। এগুলোই কোশ্চেন আসে, দেখো এই শব্দগুলো মনে রাখতে হবে, বেশি ডিপে যাওয়ার দরকার নাই, জ্ঞানগর্ভ আলোচনার দরকার নাই, ঠিক আছে।